ওই যে ফখরুল্লাহর দল। আরে ভাই, আপনাদের কজন আহত হবে, নিহত হবে, স্বাধীন হওয়ার পরে তো আমরা হিসাব নিবই। আপনাদের সম্পূর্ণ সম্মান, ক্রেডিট সবই পাবেন। কোন দলের লোক বেশি মরেছে, কোন দলের লোক বেশি যুদ্ধ করেছে। অন্য লোক তো অন্য জায়গার থেকে আসবে না, সবাই তো বিভিন্ন পার্টির লোক একসাথে যুদ্ধ করছে। ফখরুলের পার্টিকে আমি বলবো, বন্ধ করুন এসব বলা। 16 বছর ধরে বলতেছেন আপনারা যে আমাদের বিএনপিকে মারছে, আমাদের বিএনপির লোকদের ধ্বংস করে দিচ্ছে। হচ্ছে এখন গণ অভ্যুত্থান। আপনি চিন্তা করুন ফখরুল সাহেব, আপনি যদি এখন বলেন বিএনপির মঞ্চ থেকে যে সব দল একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে যুগপতভাবে আমরা সরকারকে টেনে নামাবো, তো 16 বছর ধরে বলছেন। আপনার কথা অন্যান্য পার্টি কেন শুনবে গণ অভ্যুত্থান করার জন্য? তখন তারা বলবে যে ফখরুল বিএনপির কথায় গণ অভ্যুত্থান করছি, সব ক্রেডিট সব বিএনপির। এটা তো এখন মানবে না মানুষ। মানুষ মানবে গণ অভ্যুত্থান যে মঞ্চে যার নেতা একটা লিখিত সংবিধান। ওই যে আপনারা 17 পয়েন্ট না 27 পয়েন্ট দিয়েছেন, যদি মনে করেন ওই সংবিধান, ওইটাই নেতা। মানুষ কোনো নেতা না, বিশ্বাস করা যাবে না। অতএব আর দলের কথা বলবেন না। হাসিনাও বলতেছে, আপনারাও বলতেছেন। কেন? 18 কোটি লোক নেমে গেছে। ডু নট সে এনি ফার্দার। সবাই মিলে যুদ্ধ করছেন, করেন। হাসিনা যেন কোনো পার্টির নাম বলতে পারে না। পার্টির নাম বলে আপনারাও সেই একই জবাব দেন, তাতে হাসিনা রাজনীতিকরণ করছে। রাজনীতি তো নেই। গণ অভ্যুত্থানও একটা রাজনীতির অংশ, গণতান্ত্রিক সিস্টেম, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু তখন রাজনীতি দল মৃত থাকে, তখন সারা দেশের লোক একসাথে হয়। অতএব এখন পার্টি দুইটা, হাসিনার মাফিয়া গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী, আর বাকি 18 কোটি লোক। আর দলীয় কথা বলবেন না। আপনাদের এক নেতাকে বলতে শুনেছি 64টা না 62টা রাজনীতির দল আছে, একসাথে হন। এসব ফাইজলামি বন্ধ করেন। যদি না বোঝেন রাজনীতি, তাহলে প্লিজ ঘুমান, দেশকে বাঁচান। হাজার হাজার লোক মারা গেছে, শহীদ হয়েছে, এখনো আপনারা বোঝেন না, এখনো খেলছেন। আমি এখন পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে হাসিনাস গভর্নমেন্ট ডাজ নট এক্সিস্ট। হাসিনা তো ইলেক্টেড নাই, তাকে জনগণ নির্বাচিত করেনি, তার কোনো সরকার নেই। শি ডাজ নট এক্সিস্ট। সেটা আমি 9 জানুয়ারি 2024 এই বছরে প্রবাসে বাংলাদেশ সরকার ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং এটা দেখুন, এখানে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের সিনিয়র অফিসারের সিগনেচার রিসিভ করে নিয়েছে এই ঘোষণাপত্রটি। এটা আপনাদের দিয়েছি আমার গত বক্তব্যের পর 2 দিন আগে, নিশ্চয়ই পড়েছেন। তা আমি একটু আগে বললাম ফখরুল সাহেবকে, আপনার যদি 27 পয়েন্ট করতে বলেন, না হয় এটা। অতএব নেতা হবে লিখিত সংবিধান। আর সবচেয়ে সংক্ষিপ্ত সংবিধান কোনটা? বিলিভ ইন কজ। মানুষ যুদ্ধে যায় একটা বিশ্বাসের উপর নির্ভর করে। বিলিভ ইন নোবেল কজ। একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ যুদ্ধে যায়, জীবন দিতে যায়। এখন মহৎ উদ্দেশ্য কোনটা? গণ অভ্যুত্থান, মাফিয়া হাসিনার পতন বা উৎখাত, নতুন সংবিধান। নতুন সংবিধান হওয়ার পরে দেশ প্রথমবারের মতো স্বাধীন হবে। আর হাসিনার পতন করে আমাদেরকে প্রক্রিয়া শুরু করতে হবে। অতএব হাসিনার গভর্নমেন্ট বলতে কিছু নেই। এই প্রবাসে বাংলাদেশ সরকার থেকে আমি আদেশ দিয়ে আসছি, এখনও দিচ্ছি। আমি বলেছি শফিউদ্দিনকে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে যে আদেশ হলো, এই আদেশ যদি ভবিষ্যতে যখন আমরা বের করব কে কে আদেশ মানেনি, কোন কোন ইন্ডাস্ট্রিতে পুলিশ, আর্মি বা সিভিলিয়ানের ওখানে এখনও ইলিগাল ইমিগ্রেন্ট, ভারতীয় অবৈধ যারা ইমিগ্রেন্ট আছে, তারা যদি আমরা পাই, তখন সেই প্রতিষ্ঠানকেও ধরব। তুমি যে আমরা আদেশ দিয়েছি সে আদেশ মোতাবেক কাজ করনি কেন? প্রবাসে বাংলাদেশ সরকার একটা এস্টাবলিশ সরকার, জনগণ অ্যাকসেপ্ট করেছে। বিকজ হাসিনার সরকার নেই, এটা নির্বাচিত নয়, এবং বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এটা।
দ্যাটস ওয়াই আই সেড দ্যাট আপনারা এটাকে বিশ্বাস করে এবং এই যে দলিলটা দিয়েছি এটাই হলো নেতা, আমি শুধু কোঅর্ডিনেটর, বাকিরা কোঅর্ডিনেটর অনেক আছে, সবার নাম বলা যাবে না। আপনারা শুনেননি ছাত্ররা বলেছে 18-র সেই কোটা আন্দোলনের মতো তো ড্রেনের পচা নেতা বের হয়ে আসেনি, তারা তো নেতা বলেনি, বলেছে কোঅর্ডিনেটর, সমন্বয়ক। বুঝতে হবে ব্যক্তি নেতা আর চলবে না, ধান্দা বহুত হয়েছে, জনগণের সংবিধান হবে নেতা। বেশিরভাগ লোক আপনার ওই যে 50 টাকা পার্টি বা ফখরুলের যে কিছু পার্টি আছে, তারপরে ডিজিফাইল লোক আর ম্যাক্সিমাম আওয়ামী লোকরা যারা গণ অভ্যুত্থান এবং দেশের সংবিধানকে বিশ্বাস করে, নতুন সংবিধানকে, গণ অভ্যুত্থানকে বিশ্বাস করে, তারা কখনো বলে না। আমাকে লিখে আগে লিখতো এই গণ অভ্যুত্থানের আগে, কোথায় আপনার গণ অভ্যুত্থান, কোথায় কি ইত্যাদি, কোথায় আপনার আর্মি কি করে। এরা কেন লিখে? এরা জানে যে সেনাপ্রধান বসিয়ে রেখেছে, ও যা বলবে তাই করবে আর্মি। অতএব তারা এই চিন্তা করে বলে কোথায় আপনার আর্মি। এখন বলতেছে কি যে আপনার আর্মি কি করতেছে, বাইরে নেমে এত সিভিলিয়ানকে মারতেছে, ওরা কি করতেছে। এখানে বোঝার চেষ্টা করবেন কোথায় আমার আর্মি না, আমি আপনাদের মতো সিভিলিয়ান 19 বছর আগে। আজিজ ফোন করাতে জিনিসটা আমারই আর্মির লোকরা বলছে, স্যার আপনি ইউনিফর্ম পরে আপনার ছবি দিবেন, আমরা আপনাকে মানি, এই আজিজ ফাজিজ মানি না। তখন অনেক আগের কথা, প্রায় 99.99% অফিসার এবং ট্রুপসরা, তখন থেকে এখন পর্যন্ত। আর আমি বলেছিলাম সেনাবাহিনী কখনো আমাদের জনগণকে গুলি করবে না। তারা যখন নেমেছে এবং গত তথাকথিত ইলেকশনের সময় কাউকে গুলি করে মেরেছে, কাউকে গ্রেফতার করেছে। এখন আর্মি যেটা আদেশ দিচ্ছে সৈনিকরা সেটা করবে। আর কিন্তু এখনও তারা গুলি করেনি। আপনারা জানেন যে শেখ হাসিনার সাথে সেনাপ্রধান এবং অন্যান্য প্রধানদের ঝগড়া হয়েছে। তারেক সিদ্দিককে বলেছে আজকে যত গণ্ডগোলের মূল আপনার জন্য, মিটিংয়ে। তারপরে তারা কি করেছে, যে আর্মিকে যদি বলি গুলি করতে বা নামতে, তারা কিন্তু করবে না, জিনিসটা উল্টা হবে। তখন কিছু কিছু সবাই যে তার মধ্যে বদমাইশ সব জায়গায় আছে, এই কিছু টদমাইশ দিয়ে নামানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গুলি করেনি। যদি গুলি করতে বাধ্য করে ওই নল উল্টিয়ে যাবে। আপনাকে আজকে বলে রাখলাম আপনাদেরকে আমি। আপনাদের মনে আছে যে আমার যে জেনারেল ম্যানেজারকে মেরে ফেলছে, আমার ভাইটাই তো গায়েব হয়ে আছে, ওটা তো পরের কথা। তাকে বলেছে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আপনারা এর আগে ভিডিও দেখেছেন। তাকে জানে যে তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেললো জেলখানায়, কিন্তু সে সাক্ষী দেয়নি। আপনাদের ক্যাপ্টেন জহুরের কথা মনে আছে। এটা হলো সেনাবাহিনী। আপনাদের বুঝতে হবে সেনাবাহিনীর একটা এথিক্স আছে, তাদের নৈতিকতা আছে। সেই নৈতিকতার বিরুদ্ধে যায় না, তারা যেতে পারে না, ওইভাবে প্রশিক্ষিত না তারা। অতএব এইভাবে আমি আবারও বলে দিচ্ছি, ওয়াকারকে সাবধান করে দিচ্ছি যে সাবধান বা অনুরোধ যাই বলো, এই প্রবাসী বাংলাদেশ সরকারের থেকে আমি প্রধান সমন্বয়ক হিসাবে, যে সেনাবাহিনী যেন গুলি করার জন্য তুমি যেন সেনাবাহিনীকে কোনো অর্ডার প্রশ্নই ওঠে না, জিনিসটা হিতে বিপরীত হবে। ডু নট ডু ইট, ইউ উইল বি ইন গ্রেভ ডেঞ্জার। মানুষের জীবন আর কত বছরের? সারা জীবনে তোমার 14 গোষ্ঠীর কালিমা লেপন হবে, যেভাবে আজিজের অবস্থা, শফিউদ্দিনের অবস্থা, নাথিং গোজ আনপেইড। আর সেনাবাহিনীর লোকদের একটাই আশা, তাদের ওখানে তো আর ঘুষ টুস নাই যে তারা ইউএন মিশনে যাবে। তোমরা অলরেডি ইউএন মিশনে যাওয়ার জন্য অনেক অফিসারের নাম কাটা পড়েছে, এখন তুমি সৈনিকদেরও নাম কাটা পড়াতে চাও, তুমিও তো স্যাংশনে পড়বা। দ্যাটস ওয়াই আমি বিশ্বের শক্তিশালী দেশগুলোকে বলবো, যদি হাসিনা এবং এই সেনাপ্রধান জনগণের উপরে গুলি করতে বাধ্য করে, তাহলে দেশে একটা সিভিল ওয়ার হবে, যেটা ভারতীয় রসরা চায়। এটা হওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি এই প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়ার্ল্ড কমিউনিটিকে টু ইমিডিয়েটলি অ্যারেস্ট শেখ হাসিনা অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড দোজ হু আর ইনভলভ ইন ইট, আর যারা যারা জড়িত আছে টপ লেভেলের।
রাষ্ট্র ও প্রশাসন সংস্কারের চ্যালেঞ্জ কিভাবে সামলাবে নতুন সরকার? বাংলাদেশে 10 দিন আগে গঠন হয়েছে নতুন সরকার। শুরু থেকেই আন্দোলনরত শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পর্যায়ে যে বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে তা হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংস্কার। ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রীয় বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভিতরে দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থাপনার তথ্য সামনে আসছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীনদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হচ্ছে, আবার অনেক প্রতিষ্ঠানের প্রধানরা নিজেরাই দায়িত্ব ছেড়ে পদত্যাগও করছেন। যদিও শীর্ষ পদগুলোতে পরিবর্তনের সাথে সাথেই সেসব প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু হচ্ছে তা নয়। ফলে দীর্ঘ আকাঙ্ক্ষিত রাষ্ট্র সমাজ কাঠামোর সংস্কারের দাবির সাথে এসব পদত্যাগের সংযোগ কতটা রয়েছে তা স্পষ্ট নয়। কিন্তু বহু বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা কাজ করে আসছে তার বিপরীতে সংস্কারের ক্ষেত্রে ঠিক কী ধরনের ক্ষমতা আসতে পারে, আর কীভাবেই বা রাষ্ট্র ও প্রশাসন সংস্কারের চ্যালেঞ্জ সামলাবে নতুন সরকার? রাষ্ট্র সংস্কার। 9 আগস্ট প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্র ও সমাজ কাঠামোর সংস্কারের কথা। সেদিন রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেছেন আরেক উপদেষ্টা আইনজীবী সৈয়দা রেজাওয়ানা হাসান। সুশাসন, জবাবদিহিতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, মানবাধিকার নিশ্চিত করতে পারার মতো প্রত্যাশার কথাও উঠে এসেছে সেখানে। এদিকে যে আন্দোলনের মধ্য দিয়ে 1.5 যুগের আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তার সূত্রপাতটা ছিল সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবি দিয়ে। তবে শুরুতে অরাজনৈতিক ও অসহিংস আন্দোলন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা বড় দায়িত্ব এসে পড়েছে রাষ্ট্র সংস্কারের, আর তার পরিসরও অনেক ব্যাপক। এক্ষেত্রে সরকারের নীতিগত দিক, বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসনিক, অর্থনৈতিক এমন অনেক দিকই রয়েছে যেসব ক্ষেত্রে সংস্কারের দাবি আসছে। আর সংবিধান এবং আইনের অনেক বিষয় এখানে সম্পৃক্ত। মোতার আগে সুশাসন ও শৃঙ্খল ব্যবস্থার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মধ্যে। বাংলাদেশের সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলেম মোহাম্মদ শহীদ খান মনে করেন অনেক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।